ধরেন অন্তর্বর্তী সরকার যখন ছিল তখন অনেকগুলো কমিশনের মধ্যে একটা তো জনপ্রশাসনের উপরে একটা কমিশন হয়েছিল, একটা রিপোর্টও দিয়েছিল এবং রাজনৈতিক দলগুলোর প্রায় বেশিরভাগ প্রস্তাবনার সাথে একমত ছিল। এখন নতুন সরকার যেভাবে অগ্রসর হচ্ছে, আপনারা বারবার বলছেন যে 3 মাসের মধ্যে কিছু বলা সম্ভব নয়, কিন্তু মর্নিং শোজ দ্য ডে বলেও তো কথা আছে। আমি যে নেগেটিভই বলতে হবে সেটা বলছি না, এক্স্যাক্টলি হিসাব করে এই 3 মাসে কি দেখছেন প্রশাসন, মানে এটা আপনার সাথে টেবিল আসবার আগে আমরা ওখানে বসে যখন কথা বলছিলাম, দেশে সবচাইতে শাসনের বা সুশাসনের বড় প্রবলেম তো একটা জনপ্রশাসন, যেটা জনবান্ধব, যেটা একটা প্রগতির পক্ষে, যেটা একটা কল্যাণকামী রাষ্ট্র বা কল্যাণের পক্ষে, সেরকম নাই বা আছে। কি দেখছেন যা আছে তা দিতে হবে বা সরকার কতখানি সেই পথে গেছে সংস্কার করতে? এই একই প্রশ্ন কিন্তু বদিরামন ভাই আপনার কাছে করবো আমি। আপনার কথার একদম সোজা উত্তর হচ্ছে, এখনকার যে প্রশাসনিক ব্যবস্থা আছে, যে ধরনের স্পয়েলড প্রশাসনিক ব্যবস্থা আছে, বা যে ধরনের দলীয়করণ হয়েছে, বা যে ধরনের রিক্রুটমেন্ট হয়েছে, যে ধরনের পদায়ন পদোন্নতি হয়েছে, মানে টোটাল সিস্টেমে যে ধরনের কোলাপস হয়েছে, সেটাকে ওইরকম রেখে, একেবারে অক্ষুণ্ণ রেখে আপনি বিশাল কিছু করে ফেলতে পারবেন এরকম নয়। বাট আমি বা আমরা, উনি তো বলেছেন, আমি মনে করি যে ড্রাইভিং সিটে আছে পলিটিশিয়ানরা। সো আপনি খারাপ লোক দিয়েও, আপনি খুব খারাপ 10টা খারাপ লোক দিয়ে একজন যিনি ড্রাইভিং সিটে আছেন তিনি কিন্তু ভালো কাজ করাতে পারেন। মানে লোকজন ধরেন 10জন লেবার আছে যারা খুবই ফাঁকিবাজ, কিন্তু তাকে যদি আপনি কাজ করাতে চান, তাকে যদি ঠিকমতো মনিটর করেন, আপনি যদি তার যদি মালিকানা, মানে তার উপর যদি আপনার কর্তৃত্ব থাকে, সেই কর্তৃত্ব যদি ঠিকমতো পালন করেন, তাদের মধ্যে যদি কোনো দলীয়করণ না করেন, তাদের মধ্যে যদি কোনো বিভেদ সৃষ্টি না করেন, তাহলে কাজ করা সম্ভব। এই যে সংস্কারের কথা বললেন, জনপ্রশাসন সংস্কার, এই সংস্কারের কথা কে আলোচনা করে? কেউ তো আলোচনা আছে, কেউ আলোচনা করছে। আপনারা যখন আলোচনায় বসছেন তখন তো আপনারা একটা সনদ নিয়ে আলোচনা করছেন, ওই সনদের ভিতরে জনপ্রশাসন সংস্কার নিয়ে কিছু আছে। এবং এই জনপ্রশাসন সংস্কার একটা মিটিং হয়েছিল আমার মনে আছে, আমাদের খুবই একজন বরেণ্য সিভিল সার্ভেন্ট, খুবই নাম করা, এবং উনি 2001 সালেও সম্ভবত উপদেষ্টা ছিলেন, উনি এই জনপ্রশাসন সংস্কার কমিশনের চেয়ারম্যান ছিলেন। উনার পাশে এটিএম শামসুল হক না না ইয়া স্যার, মহিত চৌধুরী স্যার, ওর নাম এটিএম শামসুল হক একটা করে গেছে সেটা অনেক আগে। আমি বলছি যে এই যে এই অন্তর্বর্তীকালীন সরকারের এটা চেয়ারম্যান ছিলেন এই সংস্কারের কথা, ইনুস সাহেবের যে সংস্কার, মহিত চৌধুরী সাহেব ছিলেন। ওই একটা মিটিং, একটা ভিডিও ক্লিপস ভাইরাল হয়ে গেছিলো। সেই মিটিংয়ের মধ্যে ওনার পাশে উনি বসিয়ে রেখেছিলেন একজন ছাত্রকে, যে তখন পর্যন্ত অনার্স ডিগ্রি অর্জন করেনি এবং তার তো কোনো পরীক্ষা দেওয়ার তখন পর্যন্ত যোগ্যতা হয়নি। আদৌ উনি কখনো পরীক্ষা দিবেন কিনা, বা তাকে খুঁজে বের করা যাবে কিনা, পরীক্ষা দিলে তিনি কোন ধরনের চাকরি পাবেন সেটাও জানি না। বাট তিনি যেভাবে কথাবার্তা বলছিলেন, ওই দিনই তো এই সংস্কার কমিশনের 12টা বেজে গেছে। ওই সংস্কার কমিশন নিয়ে তার তো কেউ কোনো কথা বলে নেই। আপনার আরেকটা সংস্কার কমিশন আছে, পুলিশ সংস্কার কমিশন, এটার ব্যাপারেও তো স্পিকটি নট, এই ব্যাপারে আলোচনাই হয়নি, আলোচনা করাই যায়নি, আলোচনা করাই গেল না। তো আমি যে একটু আগে বললাম যে দেশে যদি সুশাসন করতে হয়, তাহলে প্রধান দায়িত্ব হচ্ছে রাজনৈতিক দল যিনি ক্ষমতায় আছেন এবং অন্য দল, তাদেরকে সহযোগিতা করতে হবে। তো রাজনৈতিক দলের রাজনৈতিক সদিচ্ছা না থাকলে আপনার এই গণকর্মচারীদের দিয়ে কোনো কিছু ইমপ্লিমেন্ট করা যাবে না। এবং গণকর্মচারীদের জন্য যে সংস্কারগুলো প্রয়োজন, সেই সংস্কারগুলো তখনই আপনি করতে পারবেন যখন আপনার কমিটমেন্ট থাকবে। এবং রাজনৈতিক দলের কমিটমেন্ট ছিল না বলেই তো দেশে ভালো নির্বাচন হয়নি। সুশাসনের কথা যদি আমরা আলোচনা করি, তাহলে এটার দায়িত্ব হচ্ছে, প্রধানতম দায়িত্ব হচ্ছে রাজনৈতিক দলের রাজনৈতিক সদিচ্ছা। রাজনৈতিক সদিচ্ছা তো আর সদিচ্ছাও এমনি এমনি হয়ে যাবে এরকম মনে করার কোনো কারণ নেই। সেই রাজনৈতিক দলটা কিভাবে গড়ে উঠেছে, তারা কিভাবে চিন্তা করে, এবং তাদের যে একেবারে উচ্চ পর্যায় থেকে, মাথা থেকে তৃণমূল পর্যায়ের পর্যন্ত তাদের যে কর্মী বাহিনী আছে, তাদের মধ্যে তারা সেটা, তাদের যে আদর্শ, উদ্দেশ্য, লক্ষ্য, মানে জনকল্যাণ, এখানে আমি অন্য কোনো আদর্শের কথা বলছি না, জনকল্যাণ, জনসেবা, রাষ্ট্রের উন্নয়ন, মানুষের জীবনমানের উন্নয়ন, এসব কি তারা বোঝে কিনা এবং তাদেরকে বোঝানো হয়েছে কিনা, ওর ভিত্তিতে রাজনৈতিক দল যখন প্রোগ্রাম নিবে, কাজ করবে, এবং রাজনৈতিক দল যখন একেবারে নিরপেক্ষভাবে সকল গণকর্মচারীকে মূল্যায়ন করবে এবং গণকর্মচারীদের ঠিকভাবে মনিটরিং করবে এবং গণকর্মচারীদের কাজে লাগাবে, তখন কিন্তু এসব ইমপ্লিমেন্ট করা সম্ভব। সো এটা একটা অনেক বড় কাজ, কঠিন কাজ, অনেক দায়িত্বপূর্ণ কাজ, বিশাল চ্যালেঞ্জ।
এই চ্যালেঞ্জটা আমরা গত 55 বছরে কোনো রাজনৈতিক দলকে নিতে দেখিনি। যেটা দেখেছি সেটা হলো রাজনৈতিক দল তাদের নিজস্ব কর্মী বাহিনী সৃষ্টি করছে, মানে দলীয় কর্মী বাহিনীর মতো। এ হলো এই মার্কা যে কি ব্লাড টেস্ট করে, এ বি যে বিভিন্ন ধরনের আবার তাদের ফ্যামিলি যাচাই বাছাই করে, আবার তার সাথে গোয়েন্দা বাহিনীর লোকজন তারাও কিন্তু গণকর্মচারী, তাদেরকেও এই কাজে ব্যবহার করা হয়। এইসব করে টোরে এই গণকর্মচারীদের মধ্যে বিশাল বিভেদ সৃষ্টি করা হয়ে গেছে অলরেডি। গণকর্মচারীদের যে মান, সেই মান বজায় রাখা সম্ভব হয়নি। এই বিভেদ সৃষ্টি এবং দলীয়করণের জন্য, আত্মীয়করণের জন্য এই মানটা অনেক নিচে চলে গেছে। তো এখানে অনেক কিছু করা আছে, একেবারে এটা নিয়ে অনেক কাজ করতে হবে। এর মানে এই নয় যে আপনি সব গণকর্মচারীদের বাসা পাঠিয়ে দেন। এর মানে হচ্ছে আপনি রাজনৈতিক কর্মীদের যেভাবে উজ্জীবিত করবেন, তাদেরকে ট্রেন করবেন আপনার লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নের জন্য, জনকল্যাণের জন্য, তেমনিভাবে সংবিধান বলছে যে সকল সময় জনগণের সেবা করা হলো গণকর্মচারীর দায়িত্ব। গণকর্মচারীদের আর কোনো দায়িত্ব না, সংবিধান অনুযায়ী, আইন অনুযায়ী কাজ করার দায়িত্ব। যে উনি বললেন আমার কাজই তো একটা, আমি এখানে বাজার করতে আসি নাই, বা আলি করতে আসি নাই, বা যা করতে আসি নাই। আমি এখানে আসছি সংবিধান অনুযায়ী, আইন অনুযায়ী আমাকে যে দায়িত্ব দেওয়া হবে সেই দায়িত্বটা যাতে পালন করতে পারি। সেখানে আপনি আমাকে বাধাগ্রস্ত করবেন না, আমার উপরে নিবর্তন করবেন না, নির্যাতন করবেন না। হ্যাঁ, বদলি করতে পারেন, করলে তো ওই যে বদলি করবেন, নিবর্তন করবেন, নির্যাতন করবেন, খামাকা পিছনে গোয়েন্দা লাগাই দিবেন, এইটা চলছে এতদিন। এখান থেকে যাতে আমরা বেরিয়ে আসতে পারি সেটা একটা কামনা থাকতে পারে আমাদের।